আর আমার সরকারকে বলবো, আপনারা যদি ভারতের আধিপত্য মেনে নেন, তার কথায় চলেন, ক্ষমতা ছেড়ে দেন। আপনি রক্তের উপর দিয়ে ক্ষমতা এসেছেন, আপনার শক্তি অনেক বেশি। আমি মনে করি মাথা উঁচু করে কথা বলবো, ভারতকে ভয় পাওয়ার কিছু নাই। ফেলানির মতো বা গত কয়েকদিনে যে 3 জন মারা গেছে, এর পুনরাবৃত্তি হলে ভারতের সীমান্তে সমস্যা হবে। আমরা চাই শান্তিপূর্ণভাবে বসবাস করতে। আমি পশ্চিমবঙ্গের বাঙালিদের জন্য বলবো, আপনাদের আইকন ছিল সুভাষ বোস, যিনি স্বাধীনতার অগ্নিপুরুষ। আপনার তার চেতনা ভুলে গেছেন। আপনারা সব বিসর্জন দিয়ে দিল্লির কাছে মাথা নত করছেন। মাথাটা উঁচু করে দাঁড়ান। ওই শুভেন্দ্রের মতো লোকদেরকে বাদ দিয়ে আপনারা অন্য কিছু ভাবুন, যা আপনাদের আগামী দিনের ভবিষ্যৎ। আমরা ভেবেছি আমরা স্বাধীন। আমাদের এক কুলাঙ্গার ছিল আওয়ামী লীগ, দেশ ত্যাগ করেছে, কিছুই করতে পারে নাই। জনগণের শক্তি। আপনারা একটু মাথা উঁচু করে দাঁড়ান। আমরা তো রক্ত অনেক দিছি, আরও দিব। আমরা পরীক্ষিত। শুভেন্দ্র ব্রহ্মচারী উনি বিজয় পেয়েছেন, ভালো কথা, কিন্তু আমাদের গাজীপুরের মেয়র তাকে শুভেচ্ছা দিচ্ছেন ফুল নিয়ে। এর চেয়ে লজ্জা আর কিছু নাই। আমরা শান্তিপ্রিয় জাতি, শান্তিপূর্ণভাবে বসবাস করতে চাই। আমাদের ইতিহাস অনেক পুরানো, কিন্তু যে আচরণ করা হচ্ছে এটা দুঃখজনক। আমার পাশে মুর্শিদাবাদ, মালদা, নদিয়া, এরা মুসলিম অধ্যুষিত এলাকা। আমি সবাইকে বলবো, ভারতকে বলবো, আপনাদের এমন কোনো কৃতিত্ব নাই ব্রিটিশ তাড়ানোর পিছনে। সকল কৃতিত্ব এই বাংলার, 2 বাংলার মুসলমান এবং হিন্দুদের। আমাদের আচরণে ভারত স্বাধীন হয়েছে, আপনাদের গুজরাটি লোকের কারণে স্বাধীন হয় নাই। বিজেপির আচরণে স্বাধীন হয় নাই। আমি মুসলমান ভাইদের বলবো, ভয় পাওয়ার কিছু নাই। আমার এক বন্ধু বলছে ভালো করে ইনশাআল্লাহ আমরা আমাদের ধর্ম পালন করব, বাট সীমা লঙ্ঘন কখনো করব না। আমার ধর্ম কাউকে আঘাত করে না, কিন্তু আপনি যে আমার ধর্মে আঘাত করেন, আপনাকে আমরা ছাড় দিয়ে কথা বলবো না। আপনি তার কাটা বেড়া বেঁধে আপনি কিছুই করতে পারবেন না। আমাদের সুবিধা হবে, সীমান্তে 185টা প্লাস মাইনাস ফেন্সিডিল কারখানা আছে। এদের অত্যাচার থেকে আমরা মুক্তি পাব, আমরা ঘুরে দাঁড়াবো। তবে আমরা যদি চাই এই দেশের জনগণ এই তার কাটা থাকবে না, এটা মাত্র কয়েক ঘন্টার ব্যাপার। আপনারা ভুলে যাবেন না, আমরা সেই উত্তরসূরিদের, সুপুরুষদের উত্তরসূরি ইখতিয়ারউদ্দিন বখতিয়ার খলজি মাত্র 18 জন নিয়ে বাংলা জয় করেছিল। সুতরাং আমাদের ইতিহাস অনেক লম্বা, সবকটাই সাহসের ইতিহাস। আপনাদের সক্ষমতা কিছুই নাই, কোনো একটা জায়গায় আপনার বিজয় নাই। এখন পাকিস্তান দক্ষিণ এশিয়ার ভাগ্য নির্ধারণ করতেছে। ট্রাম্প এত বন্ধু ছিল, ট্রাম্প এখন চীনের সাথে বন্ধুত্ব করতেছে। আপনি বুঝতে পারতেছেন আপনার নেতা, লজ্জা আমি নাম বলতে চাই না, আপনার নেতাদেরকে ঠিক করেন, আবল তাবল বলা বন্ধ রাখেন। আমরা স্বাধীন সার্বভৌম দেশ, সম্মান করে কথা বলেন। উনি কতটা অথর্ব বেকুব হইতে পারেন। উনি হাসিনাকে নিয়ে বাংলাদেশের আমাদের জিয়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আসবেন, আমরা তাকে সেলুট দিয়ে নিয়ে যাব। শুভেন্দুবাবু কল্পনা করেন, বেশি কল্পনা করা ঠিক না। আপনার ওই বিমান পড়বে, ল্যান্ড করবে বঙ্গোপসাগরে, আমাদের এয়ারপোর্টে না। আমাদের জনগণ এখনও সক্ষম আপনাকে প্রতিহত করার জন্য। আমি আবারও বলবো, শান্তি আসবে, সকল সমাধান। উগ্রবাদ করে কোনো কিছু করতে পারবেন না। বহুবার করছেন, বহু অত্যাচার করছেন, আর না। আপনারা বিতাড়িত জাতি, নিজেদের চেনার চেষ্টা করেন, সুভাষ বসুকে ভালোবাসেন। মুসলমানদের বলবো, পশ্চিমবঙ্গের আপনারা আন্ডারগ্রাউন্ডে চলে যান, দেখেন সোজা হয়ে যাবে ভারতের হিন্দুরা। এটাই এখন একমাত্র পথ। প্রতিবাদ প্রতিহত করুন, ইনশাআল্লাহ বিজয় আসবে। আমরা আপনাদের সাথে আছি। আমরা কোনোদিন আর প্রশ্রয় দেব না। ভারতকে প্রশ্রয় দেওয়া মানে মাথায় উঠবে, বানানোর চেয়ে খারাপ। আমি মনে করি আমরা রক্ত দিচ্ছি, আর রক্ত দিব, দেশকে সুসংহত করব এবং ভারতের চোখে চোখ রেখে কথা বলবো। দেশটা আমাদের স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। আমি এর লক্ষ্যমাত্রা অনেক উপরে। আজকে জামাত বিএনপি 2 দিনে মজলুম, ইনশাআল্লাহ আমরা সর্বোচ্চ শিখরে যাব এবং জনগণের প্রত্যাশা পূরণ করব। ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে মঞ্চ 24-এর উদ্যোগে আয়োজিত রাজু ভাস্কর্যের এই প্রাণের স্থানে আয়োজিত অনুষ্ঠানের সম্মানিত সভাপতি
আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং এই প্রোগ্রামে যারা উপস্থিত হয়েছেন সকল সাংবাদিকবৃন্দ এবং আমাদের মঞ্চ 24-এর কর্মী সমর্থক সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। একটি কথা আইনজীবী হিসাবে, মানবাধিকার কর্মী হিসেবে বলতে চাই, কোনো হতেই আসলে আইনের চোখে সঠিক কাজ নয়। বিচারহীনতার যে একটা পরিক্রমা বিগত সরকারকে সময়ে দীর্ঘ 17 বছর চলেছে, তারই ধারাবাহিকতায় আজকে আমরা এখনও ফেরানির মতো শত শত আমাদের সীমান্তের ভাই বোনদেরকে দেখতে পাই। এই সীমান্তে হত্যা যতদিন বন্ধ না হবে ততদিন ভারত এবং বাংলাদেশের সম্পর্ক সুসম্পর্কে প্রতিষ্ঠিত হবে না। আইনজীবী হিসেবে মনে করি প্রত্যেকটি হত্যাকাণ্ডের বিচার হওয়া উচিত। এই যে কারণেই যতগুলো হত্যা এই পর্যন্ত সীমান্তে হয়েছে সবগুলোর জন্য আমি আইনজীবী হিসেবে মনে করি যে যৌথ একটি কমিটি গঠন করা উচিত। সেই বাংলাদেশ, ইন্ডিয়া এবং আরও কয়েকটি দেশকে নিয়ে একটা যৌথ কমিটি গঠন হতে পারে এবং প্রত্যেকটি হত্যাকাণ্ডের বিচার হতে হবে। আর যদি সেটা না হয় তাহলে আমরা বুঝবো যে বিগত সরকারের যে প্রভুনীতি ছিল সেই প্রভুনীতি থেকে বর্তমান সরকার বের হয়ে আসতে পারে নাই। ভারত আমাদের বড় নেইবার, তার মানে এই নয় তারা আমাদের প্রভু হবে। ভারতকে বোঝা উচিত আমরাও বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র এবং আমাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হওয়া উচিত। এই জন্য আমার খুব নির্দিষ্ট মোটা দাগে 3টি দাবি আমি উপস্থাপন করতে চাচ্ছি। একটি হচ্ছে যৌথ তদন্ত কমিটি, সীমান্তের প্রতিটি হত্যার জন্য একটি স্বাধীন আন্তর্জাতিক বা যৌথ তদন্ত কমিশন গঠন করতে হবে। দ্বিতীয়ত, বিএসএফের যারা এই হত্যাকাণ্ডে লিপ্ত তাদের আন্তর্জাতিক আদালতে অথবা দেশের প্রচলিত আইনে বিচার করতে হবে। আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়কে কেবল উদ্বেগ প্রকাশ না করে বিষয়টি জাতিসংঘ সহ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর নজরে আনতে হবে। আমাদেরকে মনে রাখতে হবে রক্তে ভেজা সীমান্ত নয়, আমরা একটি সুন্দর বন্ধুত্বপূর্ণ পরিবেশ চাই। সীমান্তে বন্ধ হোক, সীমান্তের সকল দেশগুলো ভালোভাবে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখুক। সকলকে ধন্যবাদ। গত 1.5 বছর যেই দু একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছিল বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়কে টার্গেট করে, ইনফ্যাক্ট ওগুলো একেবারেই বিচ্ছিন্ন ঘটনা ছিল, তারপরেও কিন্তু আমরা সোচ্চার ছিলাম বাংলাদেশে যে কোনো সংখ্যালঘু নির্যাতন বা সংখ্যালঘু যদি কোনো কারণে হয়, যে কোনো কারণেই, ব্যবসায়িক কারণে বা পারিবারিক দ্বন্দ্বের কারণে, আমরা কিন্তু সবসময় সেই ব্যাপারে সোচ্চার ছিলাম নাগরিক সমাজের পক্ষ থেকে। তো আমরা দেখলাম যে আসলে ভারতের পশ্চিমবঙ্গে নির্বাচনের পরে একেবারে সিস্টেমেটিক ওয়েতে কিন্তু ওইখানকার সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে হামলা হচ্ছে, নির্যাতন হচ্ছে। এবং আরও আশঙ্কাজনক ব্যাপার হচ্ছে যে গত 2 সপ্তাহে বাংলাদেশের 3 জন নাগরিককে ইন্ডিয়ান বর্ডার রক্ষীরা হত্যা করেছে। এবং আমরা মোটামুটি এটা ভাবা যথেষ্ট কারণ আছে যে তারা এটাকে পরিকল্পিতভাবে হত্যা করেছে বাংলাদেশকে দেখিয়ে দেওয়ার জন্য বা বাংলাদেশের নাগরিক এবং বাংলাদেশের সরকারকে দেখিয়ে দেওয়ার জন্য। তা আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। দেখেন, আমরা অন্তর্বর্তীকালীন সরকার 2024-এর জুলাই অগাস্টের অভ্যুত্থানের পরে, বিপ্লবের পরে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছিল, তাদের অনেক জিনিস নিয়ে কিন্তু আমরা গত 1.5 বছর ক্রিটিসাইজ করেছি। আমরা এখনও অনেক ক্ষেত্রে তাদের ক্রিটিসাইজ করি। অনেক ক্ষেত্রে তারা ব্যর্থ হয়েছে, অনেক সংস্কার করতে পারেনি, অনেক ক্ষেত্রে বিচারও ঠিক করে করতে পারেনি। কিন্তু একটি জিনিসের জন্য কিন্তু আমরা ডক্টর ইউনূস এবং অন্তর্বর্তীকালীন সরকারকে সবসময় ধন্যবাদ জানাই এবং তাদেরকে শ্রদ্ধা করে মানে আগামী প্রজন্ম মনে রাখবে যে এই সময়ে জুলাই অগাস্টের অভ্যুত্থানের পরে যেই পরিমাণ মানে মিডিয়া এবং আন্তর্জাতিক চক্রান্ত হয়েছিল এই সরকারের বিরুদ্ধে, সেটার কিন্তু তারা শক্তভাবে দমন করেছে। ইন্ডিয়া ভারতের সাথে কিন্তু তারা চোখে চোখ রেখে বিভিন্ন প্ল্যাটফর্মে তারা নিজেদের অবস্থান নিয়েছে। এবং দেখেন, এরপরে এরকম একটা বৈরী সম্পর্কর পরেও কিন্তু বর্ডার কোনো কিলিং হয়নি গত 1.5 বছরে। কিন্তু হঠাৎ করে দেখলাম আমরা গত 1-2 মাসে বর্ডার কিলিং বেড়ে গেল। এর প্রধান কারণ হচ্ছে আমার মনে হয় যে আমাদের সরকার ভারত সরকারের
আমি বলছি না এখানে কারোর সাথে কারো শত্রুতা থাকার দরকার আছে, কিন্তু এই ক্ষেত্রে আমাদের নিজস্ব শির দ্বারা শক্ত করে দাঁড়াতে হবে এবং কোনো ধরনের ঘটনা যদি ঘটে সাথে সাথে প্রতিবাদ করতে হবে এবং সেই জায়গাটায় আমাদের অবস্থান নিতে হবে। তাহলেই এই সকল ভবিষ্যতের হত্যাকাণ্ডকে আসলে আমরা জবাব দিতে পারবো। আমি আজকে এখানে আমাদের একজন শ্রদ্ধেয় শিক্ষক উপদেষ্টা আসিফ নজরুল, অনেকে হয়তো ওনাকে ক্রিটিসিজম করে অনেকভাবে, কিন্তু আজকেও আমি দেখলাম যে উনি কিন্তু আজকে একটি স্ট্যাটাস দিয়েছেন এবং এই বর্ডার কিলিংয়ের বিরুদ্ধে ওনার অবস্থান দিয়েছেন। এবং উনি যখন উপদেষ্টা ছিলেন তখন কিন্তু আপনারা জানেন যে বিশ্বকাপে বাংলাদেশ খেলবে কি খেলবে না এই ব্যাপারে কিন্তু একটা ব্যাপার হয়েছিল এবং উনি কিন্তু ওই সময় ক্রীড়া উপদেষ্টা থাকাকালীন সময়ে শক্ত একটা অবস্থান নিয়েছিলেন। তো আমি মনে করি আমাদের এরপরে দেখলাম যে গত 1-2 মাসে নতুন ক্রিকেট কন্ট্রোল বোর্ড বা অনেক ক্রিকেটার দেখা যাচ্ছে একটা নতজানু ব্যাপার যে আমাদের ওয়ার্ল্ড কাপ খেলতে যাওয়াটা ভুল হয়েছে। তো আমি মনে করি আমরা যদি এই সকল মেসেজ দেই যে আমরা আসলে আমাদের ভারতের সাথে অতিরিক্ত সফট আচরণ করব, তাহলে কিন্তু ভারতও আমাদের পেয়ে বসবে। তা আমি মনে করি আমাদের শির দ্বারা শক্ত রাখা উচিত, চোখে চোখ রেখে কথা বলা উচিত, তাহলেই কিন্তু আমরা আমাদের একটা প্রতিবেশীর সাথে সম্মানজনক অবস্থা নিয়ে থাকতে পারবো। তো আপনাদের সকলকে ধন্যবাদ, এই যারা এখানে আয়োজনে অংশগ্রহণ করেছেন এবং আয়োজকদের। আমরা আশা করি বাংলাদেশের সার্বভৌমত্ব যেভাবে আমরা 2024 সালে অগাস্টে আবার নিয়ে গেছিলাম, এই 15 বছরের এই শাসনের ভারতীয় শাসনের পরে বাংলাদেশে যদি অন্য কোনো ধরনের আবারও এরকম কোনো আধিপত্যবাদের সম্মুখীন হয়, আমাদের এই তরুণ সমাজ কিন্তু আবার রুখে দাঁড়াবে এবং নিজেদের সার্বভৌমত্ব রক্ষা করবে। ধন্যবাদ।